রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্ত্রী সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক। লালমনিরহাটে শিশু নন্দিনী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি বিধানচন্দ্রের ফাঁসির আদেশ, ২ জনের ৫ বছরের কারাদণ্ড। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির দাফন সৎকার সম্পন্ন, এলাকায় শোকাবহ পরিবেশ। সুস্থ মানুষ গেছে কিন্তু আসছে লাশ হয়ে, আমরা এটা কখনো প্রত্যাশা করিনি। ৮ বছরের যে একটা মেয়ে সন্তান রেখে গেছে, একে দেখার জন্য কেউই নেই। যে জেলায় দেবাশিস সাংবাদিকতা করেছে সেই জেলাতেই জানি তার এই ছোট্ট মেয়ের একটি আবাসনের ব্যবস্থা হয়। রাজধানী সহ আশেপাশের কয়েক জেলায় গ্যাস সংকটে ভোগান্তি কাটেনি, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে উদ্যোক্তারা। গ্যাসের পেশান নাই, যে জায়গার মধ্যে ৩০০ টাকার গ্যাস পাবো ওই জায়গার মধ্যে পাই ১০০ টাকার। আমার ফ্যাক্টরিটা ২০ দিন যাবত বন্ধ, এর মধ্যে 2 দিন চালাইতে পারছি, রাত্রে বেলা শুধু। আমরা কাজ করতে পারতেছি না, আমাদের অনেকের প্রোডাকশন দিতে পারছি না। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। রংপুরে জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা ও 2 সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীর মাছুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রীতিলতার বোন পূজা জানান, পরিবারের কারোর সাথে মোবাইলে যোগাযোগ করতে না পেরে রাতে স্বামীকে নিয়ে ওই বাড়িতে যান তিনি। প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পান, পরে পাশের বাসার ভেতর দিয়ে বাড়িতে ঢুকে দেখেন সবকিছু এলোমেলো। খবর দেয়া হয় পুলিশকে, পরে বাড়ির বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 ছেলে মেয়ের মরদেহ। মেয়ে প্রার্থী সম্প্রতি মাস্টার্স পাশ করেন, আর ছেলে প্রিয়ম জিলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। এদিকে জামালপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক নিহতের স্বামী কাউসার আহমেদ। সকালে শহরের শেখের ভিটা এলাকায় বাবুল মিয়ার 6তলা ভবনের 5ম তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ইসরাত জাহানের মরদেহ। পুলিশ জানায়, ফ্ল্যাটটির মূল দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ফ্ল্যাটের একটি কক্ষে 2 শিশু সন্তান গতকাল থেকে আটকা ছিল বলে ধারণা তাদের। সকালে শিশুরা জানালা দিয়ে বাইরে লোকজনের কাছে পানি চাইলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। 999-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে ইসরাতের মরদেহ উদ্ধার করা হয়। ওনার স্বামী কাউসার আহমেদ শাওন, তাকে আমরা এখন পর্যন্ত পাইনি। এই বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি এবং প্রকৃত ঘটনা কি, আসলে কি ঘটনা ঘটেছিল গত রাত্রে বা তার আগে, এই বিষয়টা আমরা এখনো নিশ্চিত না। তবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড। লালমনিরহাটে শিশু নন্দিনী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি বিধানচন্দ্রের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। অপর 2 আসামি বিধানের বাবা মাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে জেলা দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। গত 15 জুন নিখোঁজ হয় ফলিমারি গ্রামের 7 বছর বয়সী শিশু নন্দিনী রায়। পরদিন একটি ক্ষেত থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। উত্তেজিত জনতা অভিযুক্তকে পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধে সংঘর্ষ। আহত হন 18 পুলিশ সদস্য সহ অন্তত 30 জন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়ি সহ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় আদিতমারি থানার ওসিকে। প্রতিবেশী বিধানচন্দ্র ও তার বাবাকে আসামি করে মামলা করে নন্দিনীর পরিবার।
এই বিষয়ে আরো একটু বিস্তারিত জানবো। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান। আনিস, রায় নিয়ে বাদীপক্ষ কি বলছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরাই বা কি বলছে, জানাবেন একটু বিস্তারিত। বাদীপক্ষ যে নন্দিনীর বাবা, তার সঙ্গে কথা বলেছি, তার মার সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে তারা এই রায়ে খুশি, তবে ফাঁসি কবে কার্যকর হবে এইটা নিয়ে তারা একটু ইয়ার মধ্যে আছেন। তারা চান যে দ্রুত যেন এই রায়ের যে মৃত্যুদণ্ড তার জন্য ফাঁসি কার্যকর হয়। আর এই বিষয়ে আমি লালমনিরহাট যে জজ আদালতের টিপি আছেন হুমায়ুন রেজা স্বপন, তার সঙ্গে কথা বলছি। তিনিও রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে তিনিও বলেছেন যে আমরা এটা খুশি। 6 কার্য দিবসের মধ্যে এটি কিন্তু লালমনিরহাটের রায় হলো, যে সেটি কম সময়ের মধ্যে 6 কার্য দিবসের মধ্যে এই রায়টি হলো। আর এটি গত জুন মাসের 16 তারিখ কিন্তু এই হত্যাকাণ্ডটি হয়েছিল। হওয়ার পরেই কিন্তু এটি জেলায় ব্যাপক আলোচনা পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী অবরুদ্ধ হয়েছিল মানুষ সে তোপের মুখে, যার কারণে এই রায়টি কিন্তু দ্রুত আজকে কার্যকর হওয়ায় কিন্তু তারা বাদীপক্ষ কিন্তু খুশি। জ্যোতি। আনিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশের নিজ নিজ ধর্মীয় রীতি মেনে জানাজা ও সৎকার সম্পন্ন হয়েছে। শনিবার বেনাপোল ও ভোমরা স্থল বন্দর দিয়ে পাঠানো হয় লাশবাহী কফিন। সীমান্তের ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে পরিবারকে হস্তান্তর করা হয় মরদেহগুলো। নিজ এলাকা ও বাড়িতে নিতেই শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন পরিবার, স্বজন ও প্রতিবেশীরা। ডাক্তার দেখিয়ে সপরিবারে দেবাশিসের বাড়ি ফেরার কথা ছিল। ফিরলেন ঠিকই, তবে স্ত্রী, সন্তান, শ্বশুরকে কফিনে নিয়ে। মরদেহ বাড়ি পৌঁছালে শোকাবহ হয়ে ওঠে পুরো এলাকা। শনিবার বিকেলে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায় কুষ্টিয়ার দেবাশিস সহ পরিবারের 4 সদস্যের মরদেহ। ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় লাশবাহী কফিন। এরপর গাড়িতে নেওয়া হয় কুষ্টিয়ার আরুয়াপাড়ায় নিজ বাড়িতে। এই অকাল মৃত্যুতে তার পরিবারের সবাই চলে নিয়ে গেল এবং তার বংশের কেউ থাকলো না। একটা মেয়ে বাচ্চা আছে 7 বছর, আমরা এখন দিশাহারা। 8 বছরের যে একটা মেয়ে সন্তান রেখে গেছে, একে দেখার জন্য কেউই নেই। মধ্যরাতেই দেবাশিস ও ছেলে স্বর্ণশিসের সৎকার হয় স্থানীয় মহাশ্মশানে। জানাজা শেষে স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম আলীর দাফন হয় পৌর কেন্দ্রীয় কবরস্থানে। ভালো মানুষ, সুস্থ মানুষ গেছে, কিন্তু আসছে লাশ হয়ে, আমরা এটা কখনো প্রত্যাশা করিনি। যে জেলায় দেবাশিস সাংবাদিকতা করেছে সেই জেলাতেই জানি তার এই ছোট্ট মেয়ের একটি আবাসনের ব্যবস্থা হয়। অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামান সাজুর মরদেহ পৌঁছায় সাতক্ষীরার গ্রামের বাড়ি বরেয়ায়। চলে পরিবার স্বজনদের আর্তনাদ। এক নজর দেখতে ছুটে আসেন প্রতিবেশীরাও। আমরা যারা পর্যটক হিসেবে ভারতে যাই, ঘুরতে যাই, চিকিৎসার জন্য যাই, আমরা যে নিরাপত্তাহীনতা থাকে, এটা যেন ভারত হাই কমিশনকে অবহিত করেন। আমরা দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া এবং সহানুভূতি প্রত্যাশা করছি। শনিবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সাজুকে। ডাক্তার দেখাতে গেছে, কিন্তু এটা কল্পনা করা যায় না যে এরকম একটা সমস্যা ঘটবে। বেনাপোল স্থলবন্দর থেকে আহমেদ বাবুর মরদেহ বুঝে নিয়ে সাভার আমিনবাজারের বেগুনবাড়িতে নেন স্বজনরা। পরে রোববার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন হয়। এছাড়া পরিবারের ইচ্ছায় কলকাতার নিমতলা শ্মশানে হয়েছে সাতক্ষীরার রেপতি সরকারের সৎকার। বুধবার মধ্যরাতে কলকাতার হোটেল শিখাইনে অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণ যায়। তাদের 7 জনই বাংলাদেশি। হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি আছেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। রংপুরে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধারের ঘটনায় ব্রিফ করছে পুলিশ। সরাসরি যাচ্ছি সেখানে। এই হত্যাকাণ্ডের পরে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশ, আমাদের সিআইডি টিম, এখানে সুমিত আছেন, আমাদের ডিবির নরেশ, আমাদের এডিশনাল কমিশনার নরেশ আছেন, আমাদের সনাতন ডিবির টিম সহ আমাদের পুলিশের সকল সংস্থা, গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, সমাজকর্মী সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই তথ্যটা উদ্ঘাটিত করতে সক্ষম হয়েছি। এখানে
গণপতি চক্রবর্তী স্যার ছিলেন একটা সম্মানিত লোক। ওনার ফ্যামিলি ছিল, কারোর সাথে কোনো কলহ বিবাদ কিছু ছিল না। তো পার্শ্ববর্তী যে বাসাটা উনি এখানে বাড়ি করেছেন, পার্শ্ববর্তী বাসার উপর দিয়ে দুজন খুনি, তাদের নাম মুগ্ধ দাস, আরেকজনের নাম সিদ্ধার্থ। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে, এটা বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে, তারা দুজন সম্পর্কে মামাতো ভাই। ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করাকালীন গণপতি স্যার, আমাদের ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে, ওই দুইজন খুনি, তারা যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। গণপতি চক্রবর্তী স্যার যখন স্যারকে খুন করা হচ্ছে তখন উনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং কিছু শব্দ হয়। শব্দ শুনে গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, এই ম্যাডাম উপরে আসার চেষ্টা করেন। উপরে আসার সময় ওই উনাকে সিঁড়ির মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে, সেখানে ছাদের উপরে কাপড় চোপড় ছিল, পুরনো এটা গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। উনার চিৎকার চেঁচামেচিতে উনার মেয়ে প্রার্থী চক্রবর্তী, বয়স 25, সে যখন এগিয়ে আসে, প্রার্থী চক্রবর্তীকে তারা খুন করে গামছা পেঁচিয়ে। খুনিদের বক্তব্যে আমি যেটা শুনলাম, প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না, প্রায় 4-5 মিনিট লাগে তার প্রাণ যাওয়ার ক্ষেত্রে। সেই সময় তারা রশি দিয়ে তার গলায় এবং মুখে পেঁচিয়ে ধরে। একটা প্যাচ গলার উপর দিয়ে যায়, একটা প্যাচ মুখের উপর দিয়ে যায়। তারা এত জোরে এই রশিটা টান দেয়, তার মুখের চোয়াল ভেঙে যায় এবং চোখটা ঠিকরে বের হয়ে যায়। উনাকে মারার পরে খুনিদ্বয় চিন্তা করলো এই নিচে যায়। নিচে যাওয়ার পরে ছোট ছেলেটা, যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, আমার ছেলের বয়সী, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে এবং এক পর্যায়ে একটা বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যা করার পরে সকাল হয়ে যায়। এরপরে তারা ওই বাসায়, ছোট ছেলেটা যে রুমে ছিল সেই রুমের বাথরুমে গোসল করে। প্রথমে সিদ্ধার্থ গোসল করে, সিদ্ধার্থ বের হওয়ার পরে মুগ্ধ গোসল করে। গোসল করার পরে তাদের ডাইনিং টেবিলে বসে তারা খেজুর খায়। সেখানে একটা বইমে খেজুর ছিল। খেজুর খাওয়ার পরে তাদের কাছে একটা পিস ইয়াবা ছিল। সেই ইয়াবা তাদের ডাইনিং টেবিলে বসে সেবন করে এবং ইয়াবার আলামত আমরা পেয়েছি। ইয়াবা সেবনের পরে সকাল হয়ে যায়, জুমার দিন ছিল। তারা অপেক্ষা করতে থাকে বাইরে লোকজন যেন কমে যায়। যখন জুমার নামাজের সময় হয় তখন তারা, মুসল্লিরা নামাজে ব্যস্ত ছিল, রাস্তাঘাট ফাঁকা ছিল, দুইজন বাসার থেকে বের হয়ে সাথে লুট করে নিয়ে যায়। এর মধ্যে সিদ্ধার্থ, সে একটা স্বর্ণের দোকানের কারিগর, পিকে পাল জুয়েলার্সে 8 বছর যাবৎ স্বর্ণের কাজ করে। কাজে সে কোনটা স্বর্ণ কোনটা ইমিটেশন সে চিনে এবং একটা চুড়ি সে আগুন দিয়ে পরীক্ষা করে। আমরা যখন কালকে আলামতটা পেলাম যে একটা চুড়িকে স্বর্ণের চুড়ি কিনা পরীক্ষা করার জন্য আগুন দিয়ে টেস্ট করা হয়েছিল, তখন আমরা
অনুমান করেছিলাম স্বর্ণের কাজে অভিজ্ঞ হয়তো কেউ থাকতে পারে। আমাদের সেই অনুমানটা সঠিক হয়, সিদ্ধার্থ স্বর্ণের কাজে অভিজ্ঞ। রাজধানী সহ আশেপাশের কয়েক জেলা ও চট্টগ্রামে গ্যাস সংকটে ভোগান্তি এখনও কাটেনি। নরসিংদীতে ঘোড়াশাল পলাশ সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেওয়ায় আবাসিক ও বাণিজ্যিক সংযোগে সরবরাহ একেবারেই কম। মাসখানেকেরও বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। বিকল্প জ্বালানি নিয়ে উৎপাদন চালু রাখতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। গ্যাসের চাপ কম থাকায় বন্ধ অনেক সিএনজি পাম্প। রান্না খাওয়া নিয়ে চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা। নারায়ণগঞ্জ ও গাজীপুরে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও তা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, ফলে দুর্ভোগ কাটেনি। একই চিত্র চট্টগ্রামেও, ভোগান্তিতে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। আরও একটু বিস্তারিত জানবো সহকর্মী মোহাম্মদ আলামিনের কাছ থেকে। আলামিন, শিল্প কারখানায় আজ গ্যাসের চাপ কেমন দেখতে পাচ্ছেন এবং সংশ্লিষ্টরাই বা কি বলছে? যদি বলি আপনাকে যে গাজীপুরে শিল্প কারখানাগুলোতে বিগত দিনের যে গ্যাস সংকট ছিল সেটি কিছুটা বেড়েছে, তবে সেই কাঙ্ক্ষিত পর্যায়ে যায়নি। বলা যায় যে পূর্ণ সক্ষমতার উৎপাদন চালানোর জন্য যে পরিমাণ গ্যাসের চাপ দরকার সেই চাপ এখনো হয়নি। শিল্প প্রতিষ্ঠানের মালিক যারা রয়েছেন তারা বলছেন যে একটি বয়লার চালানোর জন্য 40 থেকে 50 PSI চাপের প্রয়োজন হয়, সেখানে তারা মাত্র 20 থেকে 25 PSI চাপ তারা পাচ্ছেন, যার কারণে তারা পূর্ণ সক্ষমতার মানে উৎপাদনে যেতে পারছেন না। তাছাড়া সিএনজি স্টেশনগুলো তো মিশ্র প্রতিক্রিয়া দেখেছি, কেউ বলছে কিছুটা বেড়েছে, কেউ বলছে আগের মতোই আছে। তো এক কথায় বলা যায় যে গ্যাসের যে স্বাভাবিক চাপ সেটি এখনো আসেনি বা এখনো তারা পূর্ণ মাত্রায় চাপ পাচ্ছেন না। তো এই ছিল গাজীপুর থেকে গ্যাস সংকটের সর্বশেষ। আলামিন, আপনাকে ধন্যবাদ। চিনি উৎপাদনে বছরের পর বছর লোকসান, অথচ একই প্রতিষ্ঠানের ডিস্টিলারি এবং অন্যান্য ইউনিটে একের পর এক মুনাফার রেকর্ড। বলছে চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির কথা। 2025-26 অর্থ বছরে প্রতিষ্ঠানটির নেট মুনাফা 165 কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধু অ্যালকোহল থেকেই এসেছে 224 কোটি টাকা। বিপরীতে চিনি কারখানায় লোকসান 60 কোটি টাকার বেশি। প্রায় 90 বছরের পুরনো রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি। চিনি উৎপাদনে লোকসান থাকলেও অন্যান্য ইউনিটের আয়ে দিন দিন শক্তিশালী হচ্ছে প্রতিষ্ঠানটি। 2025-26 অর্থবছরের হিসাব বলছে সব ইউনিট মিলিয়ে কেরুর নেট মুনাফা 165 কোটি টাকারও বেশি, যা স্মরণকালের রেকর্ড। এর আগের বছরে কেরু মুনাফা করেছিল 129 কোটি টাকা, সেটি তখন প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ ছিল। তবে সামগ্রিক মুনাফার এই চিত্রের উল্টো পিঠে রয়েছে কেরুর চিনি কারখানা। এবার চিনি উৎপাদন ইউনিটে লোকসান দেখানো হয়েছে 60 কোটি টাকারও বেশি। চিনিতে প্রতিবছর লোকসান হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আখ চাষি ও স্থানীয়রা। চিনিতে লাভ হওয়ার না কারণ হচ্ছে আপনার এই যে রিকভারি কম হওয়ার কারণে। আপনার জাত পরিবর্তন করলে ইনশাল্লাহ আমি মনে করি আপনার চিনিতেও লাভ সম্ভব। আপনার এখনকার যেসব আখগুলো এর ভিতরে একমাত্র 16 আখটা ছাড়া 32 এই আখ ছাড়া কোনো আখে আপনার সুগার নেই। বাড়ি বাড়ি যাইতে হবে, গিয়ে তাদেরকে বোঝাইতে হবে ভাই আখ চাষ করেন, আখের দাম বেড়েছে, কিন্তু তারা তো সেভাবে তো করে না। প্রতিবারের মতো এবারও কেরুর মুনাফার সবচেয়ে বড় উৎস ডিস্টিলারি ইউনিট। বিলেতি ও দেশীয় মদ উৎপাদন এবং বিক্রি করে এই ইউনিটে লাভ দেখানো হয়েছে প্রায় 224 কোটি টাকা। মোটামুটি বাজারের চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে এবং এই ডিস্টিলারি এই কেরু অ্যান্ড কোম্পানির এত বেশি মুনাফা অর্জনের পিছনে ডিস্টিলারি ব্যাপক ভূমিকা পালন করছে। ফরেন লিকার উৎপাদন এবং বিক্রয় দুটোই আমরা বিগত অর্থবছরের থেকে 25-26 অর্থবছরে বৃদ্ধি পেয়েছে। আমাদের 24-25 অর্থবছরে লাভ ছিল 189 কোটি টাকা, এবারে হয়েছে 25-26 অর্থবছরে হয়েছে 223 কোটি টাকা। এছাড়া জৈব সার কারখানা, বাণিজ্যিক খামার, ফার্মাসিউটিক্যালস ইউনিটের মুনাফা উল্লেখযোগ্য। এসব লাভের সাথে লোকসান ও রাজস্ব খাত সমন্বয় করে নিট মুনাফা 165 কোটি টাকা। তবে আগামীতে চিনি খাতের লোকসান আরও কমিয়ে প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে দাবি কেরু কর্তৃপক্ষের।
এই প্রকল্পটি যদি এবছর আমরা সম্ভব সঠিকভাবে চালাতে পারি ইনশাল্লাহ আমাদের লসের পরিমাণটা কমবে, কারণ আমরা আশা করছি যে আমাদের রিকভারিটা কিছুটা বাড়বে, আর চাষির আখও যদি এর সাথে আমরা বেশি পরিমাণে পাই তাহলে আমাদের চিনির পরিমাণটাও বাড়বে আর আখের লসের পরিমাণটাও কমবে। এখন দেখার বিষয় ভবিষ্যতে চিনি উৎপাদনে লোকসান কমিয়ে প্রতিষ্ঠানটি তার সামগ্রিক মুনাফাকে আরও কতটা বাড়াতে পারে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।